বিসমিল্লাহির রহমানির রহিম। মহামারী করোনার কারণে প্রধানমন্ত্রীর নির্দেশে আমি ক্লাস নিচ্ছি। মোহাম্মদ ওহিদুজ্জামান চৌধুরী, সহকারী শিক্ষক, বাংলা। আমি আজকে ক্লাস নেব নবম দশম শ্রেণীর কপোতাক্ষ নদ কবিতাটি। প্রথমে কবি পরিচিতি দেখে নেওয়া যাক। কপোতাক্ষ নদ কবি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। স্কুল জীবন শেষে তিনি কলকাতায় হিন্দু কলেজে ভর্তি হন এবং সেখানেই ইংরেজি সাহিত্যের প্রতি তার অনুরাগ জন্মে। 1842 সালে মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। খ্রিস্ট ধর্মে দীক্ষিত হওয়ার পর তার নামের পূর্বে মাইকেল কথাটি যুক্ত হয়। পাশ্চাত্য জীবনের প্রতি প্রবল আগ্রহ কারণে তিনি ইংরেজি ভাষায় কাব্য রচনায় ব্রতী হন। পরবর্তীকালে তার এই ভুল ভাঙ্গে ইংরেজি ভাষায় কাব্য লিখে কবি সুনাম অর্জন করতে পারেননি। তাই কবি পরবর্তীকালে বাংলা ভাষায় কাব্য রচনা করেন। কবি বিদেশে থাকাকালে যখন ফ্রান্সের ভার্সাই নগরীতে অবস্থান করছেন, সেখান থেকেই কবি এই কপোতাক্ষ নদ কবিতাটি রচনা করেন। তার অমর কৃতি মেঘনাদ বধ কাব্য। অন্যান্য কাব্যগ্রন্থ হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য ও চতুর্দশপদী কবিতাবলী। নাটক কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী এবং প্রহসন। একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ে রোগ। কবি বাংলা সাহিত্যে অমৃতকর ছন্দ এবং সনেট প্রবর্তন করেন। 1873 খ্রিস্টাব্দে 29শে জুন কবি পরলোক গমন করেন। কপোতাক্ষ নদ কবিতায় আমরা ফিরে আসি, কবিতাটা বুঝিয়ে দেই। সতত হে নদ তুমি পড়ো মোর মনে। কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্ত। সতত হে নদ তুমি পড়ো মোর মনে। কবি ফ্রান্সের ভার্সাই নগরের অবস্থানকালে এই কবিতাটা লিখছেন এবং এই কবিতাটা তার শৈশবের জন্মভূমি সাগরদাড়ির পাশ দিয়ে প্রবাহিত কপোতাক্ষ নদকে কল্পনা করে স্মরণ করে কবি এই কবিতাটা লিখেছেন। সতত হে নদ তুমি পড়ো মোর মনে। সতত মানে সব সময় কপোতাক্ষ নদের কথা কবির মনে পড়ে। সতত তোমারই কথা ভাবিয়ে বিরলে। কবি সব সময় এই বিরলে বসে, অর্থাৎ ফ্রান্সের ভার্সাই নগরে বিদেশে থেকে এই কপোতাক্ষ নদের কথা স্মরণ করে। কপোতাক্ষ নদের কথা কবি ভাবে। সতত যে মতি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্রধ্বনি তব করে করে। মানুষ সব সময় যেমন স্বপ্ন দেখে, কবিও তেমনি স্বপ্ন দেখেন কপোতাক্ষ নদের স্বপ্ন। কপোতাক্ষ নদের কুলুকুলু শব্দ কবির স্মৃতির পাতায় ভাস্বর হয়ে ভাসে। জুড়াইয়ে কান আমি ভ্রান্তির ছলনে। কবি কলকল শব্দ শুনছেন, কপোতাক্ষ নদের কলকল শব্দ শুনছেন ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে। আসলে এটা একটা ভ্রান্তি, আসলে এখানকার শব্দ সেখানে পৌঁছায় না। তবু কবি ভাবের জগতে অবস্থানকালে যেন কর্ণকুহরে শুনতে পারে কপোতাক্ষ নদের কুলুকুলু শব্দ। এই কবি এই ভ্রান্তির ছলনেও কবি তার নিজের কান জোড়ায়।
বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে। কবি বহু দেশ ভ্রমণ করেছেন, বহু দেশে অবস্থান করেছেন এবং সেখানে অনেক নদ নদী দেখেছেন, কিন্তু এই কপোতাক্ষ নদের কথার মতো নদ কবি আর কোথাও পাননি। কিন্তু এ স্নেহের তৃষ্ণা মেটে কার চলে। বিদেশে অনেক নদ নদী দেখেছেন, কিন্তু বাংলাদেশের এই কপোতাক্ষ নদের কথা, নদের পানিতে তার যেমন তৃষ্ণা নিবারণ হয়, অন্য কোনো নদীর পানিতে সেভাবে তৃষ্ণা নিবারণ হয় না। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। কপোতাক্ষ নদ মায়ের যেমন দুধ থাকে, তেমনি কপোতাক্ষ নদও যেন এই ধরা ধরিত্রী পৃথিবী দেশ দেশের মা, আর তার পানি হচ্ছে তার স্তনে দুগ্ধ। আর কি হবে দেখা যতদিন যাবে, আর যতদিন যাবে কবি হয়তো কপোতাক্ষ নদের সাথে আর দেখা নাও হতে পারে। প্রজারূপে রাজরূপ সাগরের তিথি। কবি কপোতাক্ষ নদ হচ্ছে প্রজা এবং সাগর হচ্ছে রাজা। প্রজা হিসাবে যেমন রাজার কাছে খাজনা প্রদান করে, কর প্রদান করে, রাজস্ব প্রদান করে, তেমনি এই কপোতাক্ষ নদও তার পানি সাগরকে দেয়। বাড়িরূপ করো তুমি এ মিনতি গাবে। বঙ্গজনের কানে শকে সকারিতে নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে। লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। কবি ফ্রান্সে বসবাসকালে সেখানে অনেক বাঙালিও বসবাস করে, প্রবাসী বাঙালি, তাদের সাথে কবি দেখা সাক্ষাৎ করেন এবং ভাব বিনিময় করেন এবং তার সখা সখী যারা আছে তাদের কাছে কবি কপোতাক্ষ নদের কথা বলেন এবং নিজ প্রেমভাবে তাদের প্রেমে, সেই কপোতাক্ষ নদের প্রেমে যেন কবি মজে যান এবং মজে গিয়ে কবি কপোতাক্ষ নদের কথা তার প্রবাসী বাঙালিদের সামনে স্মরণ করে। এইভাবে কবি বাংলাদেশের সঙ্গীতে কপোতাক্ষ নদের কথা তুলে ধরেছেন অত্যন্ত মনোরমভাবে। যাই হোক, এখানে কতগুলো শব্দার্থ দেখতে পাচ্ছি, এই শব্দার্থগুলো তোমরা পড়বে এবং শব্দার্থ দিয়ে বাক্য রচনা করার চেষ্টা করবে। সতত মানে সর্বদা, বিরলে একান্ত নিরিবিলিতে, ভ্রান্তি ভুল, বাড়িরূপ কর। প্রজা যেমন রাজাকে কর দেয়, রাজস্ব দেয়, তেমনি কপোতাক্ষ নদও সাগরকে জলরূপ কর, রাজস্ব দিচ্ছে। চতুর্দশপদী কবিতা। এখন আসা যাক চতুর্দশপদী কবিতা প্রসঙ্গে। চতুর্দশপদী কবিতা বলতে আমরা কি বুঝি? চতুর্দশপদী কবিতা হচ্ছে চতুর্দশ মানে 14, একটা কাব্য হবে, এই কবিতা হবে, এই কবিতা 14 লাইনে সমাপ্ত হবে এবং প্রতিটি লাইনে 14টা অক্ষর থাকবে, তাকে চতুর্দশপদী বলি। এটা কখনো কখনো বেশি হতে পারে, কিন্তু আমাদের কবি এই যে কপোতাক্ষ নদ কবিতাটি রচনা করেছেন এটা 14 চরণে সমাপ্ত এবং প্রতিটা লাইনে 14টা অক্ষর রয়েছে। এই 14 লাইনের প্রথমে থাকে 8 লাইন অষ্টক, অষ্টকে থাকে ভাবের প্রবর্তনা বিবরণ, আর শেষে থাকে ষষ্ঠক 6 লাইন, এই ষষ্ঠকে থাকে ভাবের পরিণতি উপসংহার। তো এই কবিতায় মিলবন্ধন যেভাবে থাকে সেটা হচ্ছে প্রথমে 8 চরণ ক খ খ গ, ক খ খ গ, শেষ 6 চরণ ঘ উম্ম ঘ উম্ম চ চ। এভাবে কবিতা ছন্দটি লেখা হয়েছে। এখানে কবিতার লাইনের দিকে যদি আমরা দৃষ্টিপাত করি তাহলে দেখতে পারি যে কবিতার মিল বন্ধনটা এভাবে রয়েছে। যাই হোক, তোমরা কবিতাটি ভালো করে পড়বে এবং কবিতার
একটা সৃজনশীল প্রশ্ন আমি দিব। এই সৃজনশীল প্রশ্নটা তোমরা বাড়িতে সমাধান করার চেষ্টা করবে। সৃজনশীল প্রশ্নের উদ্দীপক: ছোটকালে ছিলাম বাঙালিদের বালুচরে, সাতরায়ে নদী পাড়ি দিতাম বারবার এপার হতে ওপারে। ডিভি লটারি সুযোগ করে দিল, ছুটে চলে যাই আমেরিকায়, কিন্তু আজই মন শুধু ছটফটায়, তার আর স্মরণে স্বপনে বাড়ি দিয়ে যায়। মধুময় স্মৃতিগুলো আমাকে কাঁদায়, শুধু দেশে সে আর নাহি ফেরা হয়, তবু দেশে আর নাহি ফেরা হয়। যাই হোক, এই সৃজনশীল প্রশ্নটার তোমরা নিম্নোক্ত প্রশ্নগুলি করার চেষ্টা উত্তর করার চেষ্টা করবে। সনেটের ষষ্ঠকে কি থাকে? স্নেহের তৃষ্ণা বলতে কি বোঝানো হয়েছে? উদ্দীপকে প্রতিফলিত অনুভূতি কপোতাক্ষ নদ কবিতার আলোকে তুলে ধরো। উদ্দীপকে প্রতিফলিত অনুভূতির অন্তরালে যে ভাবটি প্রকাশ পেয়েছে তাই কপোতাক্ষ নদ কবিতার মূল ভাব। কথাটি সত্যতা বিচার করো। যাই হোক, তোমরা এটা বাড়িতে সুন্দরভাবে শিখবে।